নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনাদের সহায়তা আমাকে পৌঁছে দিন। দেখুন, বিরোধী দলকে সভা করতে গেলে প্রথমে তো পুলিশের অনুমতি লাগে না, পাওয়া যায় না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, পদমর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে শ্যাডো চিফ মিনিস্টার বা লোকসভায় শ্যাডো প্রাইম মিনিস্টার বলা হয়। তিনি শ্যাডো ক্যাবিনেটও তৈরি করেন। 100 বারের বেশি বিরোধী দলনেতাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে, কখনো মিছিল করার, কখনো মিটিং করার। আর দেখুন, কলকাতার প্রাণ কেন্দ্রে জুম্মাবারে ধর্ণা দেবেন দিদিমণি, কলকাতা স্তব্ধ হয়ে যাবে এবং পুলিশ কিন্তু পারমিশন দিয়ে দিল। তখন কোনো যানজট, তখন কোনো বিষয় পুলিশের মাথায় আসে না। অর্থাৎ পুলিশ যে কতটা দলদাস, এই ঘটনাগুলো তার কিন্তু প্রমাণ। যে অভিজ্ঞতা বিরোধী দলের হয়েছে, বিশেষ করে 2021 থেকে 26, এই বিরোধী দল তো একদিন ক্ষমতায় আসবে। তারা যদি তখনকার বিরোধীদের সঙ্গে একই রকম ট্রিটমেন্ট করে, তখন সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, বিরোধীদের কণ্ঠরোধ হচ্ছে বলে যারা চিৎকার করবেন, তখন আয়নার সামনে দাঁড়াবেন তো? বিরোধী দলনেতাকে 100 বারের বেশি আদালতের দরজায় কড়া নাড়তে হয় মিছিল করার জন্য, সভা করার জন্য। দিদিমণি কেন এটা করছেন? খুব সিম্পল কারণ, এবারের নির্বাচনের ন্যারেটিভটাকে তিনি এসআইআর এর আবদ্ধে রাখতে চাইছেন, যাতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চুরি ডাকাতির সাম্রাজ্যের যে পতন হয়েছে 15 বছর, মানুষ সেটা ভুলে যায়। মানুষ যাতে আর্জি করে তিলোত্তমার মর্মান্তিক খুনকে ভুলে যায়। মানুষ যাতে ওই 26,000 চাকরি বাতিলের বিষয়টা ভুলে যায়। সব মানুষ যাতে দিদিমণির তুষ্টিকরণের রাজনীতিকে ভুলে যায়। মানুষের চিন্তা ভাবনা সবকিছুই এসআইআর কে কেন্দ্র করে আবর্তিত হয়। এই ন্যারেটিভটা তৈরি করার জন্যই দিদিমণি ধর্নায় বসেছেন এবং চলবে। একদিকে বিজেপির পরিবর্তন যাত্রাও যাবে, অন্যদিকে দিদিমণির ধর্নাও চলবে। আসলে দিদিমণি টেলিভিশনে স্ক্রিনটা ভাগ করে নিতে চাইছেন। একা কেন বিজেপির নেতাদের দেব, আমিও ধর্নায় বসবো। এই খেলাটা না সবাই ধরে ফেলেছে। আজকে এসআইআর নিয়ে যে কাণ্ড কারখানা হচ্ছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে দিদিমণি এবং রাজ্যের শাসক দল। কমিশনের প্রথম থেকে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। আমি কমিশনকে একেবারে ক্লিন চিট দিচ্ছি না, কমিশনকে আরেকটু পরিকল্পনা করে নামতে হতো এবং প্রথম থেকেই তারা যদি এইসব মাইক্রো অবজারভার, রোল অবজারভারদের আসরে নামাতেন না, তাদের লাইফটাও সহজ হতো এবং এত এসআইআর নিয়ে চিৎকার করার সুযোগ অনুপ্রাণিত সংবাদ মাধ্যমও পেত না, দিদিমণিও পেত না। এটা কমিশনের দূরদর্শিতার অভাব। এসআইআর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সে তার দায়িত্ব পালন করছে। আচ্ছা ভাবুন তো, এরা সরকার জন্ম থেকে মৃত্যু 100টা প্রকল্প আছে, লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়িয়েছেন, যুব সাথীতে ভাতা দেবেন, পাড়ায় সমাধান করেছেন, এখানে দুর্গা মন্দির, ওখানে জগন্নাথ মন্দির করছেন। আপনার ভয় কি এসআইআর নিয়ে? ভূতগ্রস্তের মতো আচরণ করছেন কেন দিদি? তার ভয়টা এই জন্যই, ওই যে লোকসভায় তৃণমূল বিজেপির থেকে 40 লাখ ভোট বেশি পেয়েছিল, তো এই 40 লক্ষের মধ্যে মৃত, ডুপ্লিকেট, পার্মানেন্টলি শিফটেড, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী সব ছিল। সেটা বারবার দিদিমণি বলছেন যে এসআইআর চলুক, তারা কি, কিন্তু 2025-এর তালিকা দেখি ভোটটা হোক। লক্ষ্য একটাই, ওই পুরনো তালিকাতে ভোটটা করব, করে অনুপ্রাণিত প্রশাসনকে সামনে রেখে আমি আবার ড্যাং ড্যাং করে জিতবো। সেই খেলাটা এবার তিনি খেলতে পারছেন না। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তুঙ্গে। আইপ্যাক বলে দিয়েছে এখন অ্যাডভান্টেজ বিজেপি। শুনে নিন, অ্যাডভান্টেজ বিজেপি।
উত্তরবঙ্গে তৃণমূলের ফল ঐতিহাসিকভাবে খারাপ হতে চলেছে, ঐতিহাসিক। মালদাতে তৃণমূল খাতা খুলতে পারবে না। হুমায়ুন নিজে কি করতে পারবে জানি না, 3-4টে আসনে লড়াই করবে, কিন্তু বহু জায়গায় তৃণমূলের যাত্রা ভঙ্গ করবে মুর্শিদাবাদে। কলকাতা শহরে তৃণমূল বেশ কয়েকটি আসন হারাবে। দক্ষিণ 24 পরগনায় একচেটিয়া জিতবে না, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল পাবে, কিন্তু বিজেপিও বেশ কয়েকটি আসন পাবে। উত্তর 24 পরগনায় 50-50 হবে এবার। পূর্ব মেদিনীপুরে 15-1 বা 14-2 বিজেপির পক্ষে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে 24 লোকসভায় 21 বিধানসভায় তৃণমূল দারুণ ফল করেছিল, অতটা করতে পারবে না। আরামবাগ মহকুমাতে বিজেপির জন্য একটু ধাক্কা আছে, কিন্তু হুগলি এবং হাওড়া শহরাঞ্চলে বিজেপি ভালো ফল করবে। পূর্ব বর্ধমানের শহরাঞ্চলে বিজেপির ভালো ফল হবে, কিন্তু গ্রামাঞ্চলে তৃণমূল। পশ্চিম বর্ধমানে একবারে কাঁটে কাটাক্কার, 50-50। বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ায় বাঁকুড়া লোকসভা বিজেপি জিতেছিল, বিষ্ণুপুর আর পুরুলিয়া, এই বাঁকুড়া লোকসভা তৃণমূল জিতেছিল, বিষ্ণুপুর আর পুরুলিয়া বিজেপি জিতেছিল। 21 মতো ফলাফল হবে না তৃণমূলের পক্ষে। আইপ্যাক তো বলেছে অ্যাডভান্টেজ বিজেপি এই মুহূর্তে ভোট হবে। আর ওই সাইলেন্ট মেজরিটি চাইছে সিংহবাগ যে এবার একটা বদল হোক, কারণ আর নেওয়া যাচ্ছে না। আর এদের তো নতুন কিছু দেওয়ার নেই, টাকা পয়সা নেই। যে রাজ্যের বাজেটে মাদ্রাসা শিক্ষা, সংখ্যালঘু উন্নয়নে 5,700 কোটি, তথ্য প্রযুক্তি শিল্পায়নে সামান্য বরাদ্দ, তো সেই সরকারের ভিশন তো মানুষ বুঝতে পারছে। আরে মানুষ কি ভাতা চায়? বেকার যুবকরা চায় কর্মসংস্থান। এই ভাতা দিয়ে সরকার বলে দিয়েছে, ভাই আমার কাছে চাকরি কর্মসংস্থানের দাবি করো না, ওরা দিতে পারবো না, ভাতা দিচ্ছি, খুশি থাকো, দিনে 50 টাকা, ব্যাস, দ্যাটস অল। এতেও চিড়ে ভিজবে না। দিদিমণি জানেন, দিদিমণির দলটা তো আইপ্যাক চালায়। আইপ্যাকের লেটেস্ট রিপোর্টে কি আছে? উত্তরবঙ্গে বিপর্যয়, অ্যাডভান্টেজ বিজেপি, মরার উপর খাড়ার গায়ে এসআইআর, দিদিমণির ত্রাহি মধুসূদন দশা। মলয় ঘটককে নাকি বকাঝকা করেছেন, কেন তুমি জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের বলতে পারছো না, মানে প্রভাবিত করতে পারছো না। শুনেছি মলয় বাবু বলেছেন এটা আমার পক্ষে সম্ভব নয়। কিছুতেই তিনি সুরাহা পাবেন না, যতই নাটকবাজি করুন, ড্রামা করুন। বরাবর কি বলবেন দিদিমণি আপনারা সবাই জানেন। কমিশন বিজেপির দোষর, জ্ঞানেশ কুমার অমিত শাহের দালাল, বিজেপি ব্যাকডোর দিয়ে বাংলা দখল করতে চাইছে। অভিষেক বলবে যতই করো হামলা, জিতবে এবার বাংলা, বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবো। রাষ্ট্রপতি শাসনে যদি শেষ পর্যন্ত ভোট হয়, তৃণমূল 50-এর নিচে নেমে যাবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয়, আর নির্বাচিত সরকারকে পেলে দিয়ে কেন হবে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমনই যে আপনি এই সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রেখে কিছুতেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে পারবেন না। এদের মধ্যে এতটাই অনুপ্রাণিত গৃহপালিত লোকজন, তাই এদেরকে লাইনে আনতে, ট্র্যাকে আনতে আপনাকে কিছু কড়া দাওয়াই দিতে হবে, সেটা রাষ্ট্রপতি শাসন। এবং দেখুন, এটা তো রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে হবে না। যদি রাষ্ট্রপতি শাসন হয়, হবে সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক কাজ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এসআইআর অসম্পূর্ণ, এসআইআর শেষ হয়ে তবেই ভোট হবে, আর এই সরকারের মেয়াদ মে মাসের 5 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তখন অটোমেটিক্যালি লোকভবন সব ক্ষমতার অধীশ্বর হবে। দেয়াল লিখনটা দিদিমণি পড়তে পাচ্ছেন কি? আমার দিন ফুরালো ব্যাকুলো বাদল সাজে, এটাই। মরিয়া হয়ে গেছে, কাউকে তো বিশ্বাস করেন না, এয়ার অ্যাপারেন্টকেও বিশ্বাস করেন না। যা দিদিমণি বলেছিলেন একটাও রাখতে পারেননি। এসআইআর বন্ধ করতে পারেননি, সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর এ কোনো প্রতিবন্ধকতা মানব না। 2025-এর তালিকায় ভোট চেয়েছিলেন, সেটাও হলো না।
ইয়ারোদের সাসপেন্ড, এফআইআর করবো না বলেছিলেন, করতে বাধ্য হলেন। হাতে রইল পেন্সিল, সেই মান্নাদের বিখ্যাত গান দরদি গো কি চেয়েছি কি যে পেলাম, স্বাদের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনে দিদিমণি সেই অবস্থা, তাই নাটক করার জন্য উনি বসবেন, দক্ষিণবঙ্গের সব জেলার নেতা বিধায়করা হাজির হবেন, গান চলবে, বক্তৃতা চলবে, তুলোধনা করা হবে, ভুল ইংরেজি ভুল হিন্দিতে দিদিমণি অনেক কথা বলবেন, বুঝে নেব, দেখে নেব, এক ভোট হলেও জিতবো। আরে আপনি ভবানীপুরের ভূমি কোন না, আপনাকে বলতে হচ্ছে এক ভোট হলেও জিতবো, তার মানে আপনি ভয় পাচ্ছেন হারবেন। মনে আছে 2004-এর লোকসভা নির্বাচনে রবীন দেব দিদিমণির ঘুম ছুটিয়ে দিয়েছিলেন, সিপিএম একটা স্লোগান দিয়েছিল, এবার রবীন দেব। তো 1999 সালে দিদিমণি 2.5 লক্ষ ভোটে জিতেছিলেন, 2004-এ জিতলেন 80,000-এর বেশি ভোটে। রবীন্দ্র এমন প্রচার করলেন আর এমন হাওয়া উঠলো যে রবীন্দ্রাই নাকি শেষ পর্যন্ত জিতছেন, যদিও দিদিমণি তার গড় রক্ষা করতে পেরেছেন। ভবানীপুর নিয়ে ওনার এই আর্তনাদ, এক ভোট হলেও জিতবো, এটা আমার সেই রবীন্দ্র সিনড্রোমের কথা মনে পড়িয়ে দিচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.